আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইমে বাচ্চা কাচ্চাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের অ্যাকাউন্টিং এর তৃতীয় দিনের মতো আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। ফ্রি ক্লাস সেকেন্ড টাইম ব্যাচের জন্য 8টা 10-এ আমাদের ক্লাস শুরু হওয়ার কথা। আমরা চেষ্টা করছি একদম জাস্ট টাইমে ক্লাস শুরু করার জন্য। একটু সবাই সবাই মিলে একটু দ্রুত জয়েন হয়ে নিব। আমাদের আশা করি আজকে টেকনিক্যাল প্রবলেমগুলো আমরা উতরে উঠতে পারবো। গতকালকে সাউন্ডের একটু সমস্যা ছিল, আশা করি আজকের দিনে এই সমস্যাগুলো আর থাকবে না। ওকে, সেকেন্ড টাইমের যারা যারা আছেন তো দ্রুত জয়েন হয়ে যান, দ্রুত জয়েন হয়ে যান। আজকে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টিং এর একটা গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে অবচয়। অবচয়ের বিভিন্ন পদ্ধতি আছে। এই অবচয়ের বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে আমরা এর আগের ক্লাসে সরলরৈখিক পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম, ঈদের আগে ক্লাসে। আর হচ্ছে আজকের দিনটাতে আমরা হচ্ছে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে উৎপাদন একক পদ্ধতি আর একটা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এই দুইটা পদ্ধতিতে আপনাদেরকে অবচয় নির্ধারণ করার নিয়ম কানুন সূত্র এবং অঙ্ক করে ইনশাল্লাহ শিখাবো। আজকে আমরা দুইটা পদ্ধতি শিখবো, একটা হচ্ছে উৎপাদন একক পদ্ধতি আর একটা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এই দুইটা পদ্ধতিতে অবচয় নির্ণয় করা সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা এবং প্রয়োজনীয় থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা আজকের ক্লাসে শিখবো। ওকে, যারা এখন লাইভটি দেখছেন এবং পরবর্তীতেও যারা এই ক্লাসটি দেখবেন তাদের সবাইকে স্বাগতম জানিয়ে, যারা সালাম দিয়েছেন তাদের সবাইকে একসাথে ওয়ালাইকুম সালাম জানিয়ে আমরা আমাদের মূল ক্লাস শুরু করছি। যারা ক্লাসটিতে জয়েন হয়েছেন তারা প্রত্যেকেই যার যার একটু হাই হ্যালো জানাবেন যে আপনারা আছেন কিনা আমাদের সাথে। ক্লাস চলাকালীন সময়টাতে যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় সাথে সাথে একটু কমেন্ট বক্সে জানানোর জন্য আহ্বান জানানো যাচ্ছে। আর যেহেতু আজকে একটা ম্যাথমেটিক্যাল টপিক অবচয় নিয়ে আমরা ক্লাসে কথা বলবো, তারা ক্লাসে আপনার খাতা কলম হাতের কাছে রাখাটা বাঞ্ছনীয়। খাতা কলম হাতের কাছে রেডি করে নিয়ে আসেন, আমরা আমাদের মূল ক্লাস শুরু করি। আজকে যা শিখবো আমরা সেটা হচ্ছে অবচয়। অবচয় কোন দুইটা পদ্ধতির, একটা হলো উৎপাদন একক পদ্ধতি আর একটা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। ওকে, আজকের ক্লাসে আমরা যেই কোশ্চেনটা দিয়ে শুরু করব, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের একটা প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2012-13 সেশনে আসা একটা প্রশ্ন। এখানে দেখেন প্রশ্নে বলে দেওয়া আছে যে ব্যবসায় প্রতিষ্ঠানে অবচয় কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়। অবচয় আপনি ধার্য করবেন, অবচয় ধার্য করা হবে কোন ধরনের সম্পত্তির উপর অবচয় ধার্য করা হবে, কোন ধরনের সম্পত্তির উপর অবচয় ধার্য করা হবে। একটু আমরা অ্যান্সারগুলো অপশনগুলো দেখি, আপনারা কমেন্টে অ্যান্সার জানাইতে পারেন। এ নাম্বারে চলতি সম্পত্তির কথা বলা আছে, বি নাম্বারে বলা আছে অলিক সম্পত্তি, তারপরে অস্পর্শনীয় সম্পত্তি, স্থায়ী সম্পত্তি আর হচ্ছে ব্যক্তিগত সম্পদ। এই 5টা অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হওয়া উচিত? আমরা অবচয় ধার্য করব কিসের উপর? অবচয় ধার্য করব আমরা যেটার উপর, সেটার নাম হচ্ছে স্থায়ী সম্পত্তি। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি, স্থায়ী সম্পত্তি। যে সকল সম্পত্তি একাধিক হিসাবকালে ব্যবহার করা যায়, যে সম্পত্তিটা আপনি একটু বড় অ্যামাউন্টের টাকা দিয়ে কিনেন প্রতিষ্ঠানে ব্যবহার করার উদ্দেশ্যে, যার একাধিক বছরের আয়ুষ্কাল থাকে, সেগুলাকে স্থায়ী সম্পত্তি বলা হয়। স্থায়ী সম্পত্তি আর চলতি সম্পত্তির মাঝখানে পার্থক্যটা হচ্ছে এখানে যে স্থায়ী সম্পত্তি আপনি একাধিক হিসাবকালে ব্যবহার করতে পারবেন আর চলতি সম্পত্তির কার্যকারিতা 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়। অলিক সম্পত্তি যেটা, অলিক সম্পত্তির অন্য নাম কাল্পনিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি বলা হয়। আর হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি যেটা, যেমন সুনাম, তারপর হচ্ছে প্যাটেন্ট, তারপর হচ্ছে ট্রেডমার্ক, এগুলাকে বলা হয় হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি, যেগুলাকে আপনি হচ্ছে স্পর্শ করতে পারবেন না কিন্তু যেগুলো আপনার প্রতিষ্ঠানে আপনি দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারেন, এগুলাকে অস্পর্শনীয় সম্পত্তি বলে। আর হচ্ছে ব্যক্তিগত সম্পদের উপর তো আর অবচয় ধার্য করার কিছু নাই, তাহলে অবচয় ধার্য করা হবে কিসের উপর? স্থায়ী সম্পত্তির উপর। স্থায়ী সম্পত্তির ডেফিনেশনটা কি? স্থায়ী সম্পত্তির ডেফিনেশন হচ্ছে একাধিক হিসাবকালে ব্যবহার করা যাবে, যেখান থেকে একাধিক হিসাবকালে আপনি সুবিধা পাবেন, সেটা স্থায়ী সম্পত্তি। আর স্থায়ী সম্পত্তির ব্যয় বন্টন করার জন্য
স্থায়ী সম্পত্তির ব্যয়কে, স্থায়ী সম্পত্তির ব্যয়কে বা স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যকে উহার আনুমানিক আয়ুষ্কালের মধ্যে বন্টন করে দেওয়ার যে পদ্ধতি বা বন্টন করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় হচ্ছে অবচয়। এই কথাটা ভালো মতো মনে রাখবেন। অবচয়কে এক কথায় আমরা কি বলতে পারি? অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তির, অবচয় হলো স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য বা ব্যয় বন্টন বা ভাগ করে দেওয়ার প্রক্রিয়া বিশেষ। আনুমানিক আয়ুষ্কালের মধ্যে বন্টন বা ভাগ করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে অবচয়। ওকে, খুব বেসিক একটা প্রশ্ন। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই আমরা। নেক্সট প্রশ্ন খেয়াল করব, এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু রিটেন পরীক্ষা আসে, রিটেন পরীক্ষার একটা প্রশ্ন, ঢাবির প্রশ্ন 2023-24 সেশন, জাস্ট গত বছরের আগের বছরের প্রশ্ন এটা। প্রশ্নটা হচ্ছে অবলোপন, অবলোপন কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়? অবলোপন ধার্য করা হবে কোন ধরনের সম্পত্তির উপর? খেয়াল করে দেখেন, এইটা রিটেন পরীক্ষার প্রশ্ন, আপনাকে উত্তর লিখতে হবে, কোনো অপশন দেওয়া নাই। এখন আমরা আসেন অ্যান্সারটা জানার চেষ্টা করি। অবলোপন ধার্য করা হবে কোন ধরনের সম্পত্তির উপর? এগুলা বেসিক প্রশ্ন, এগুলো দিয়ে আমরা শুরু করতেছি। তারপরে ধাপে ধাপে আমরা হচ্ছে উৎপাদন একক পদ্ধতির অঙ্ক, বর্ষক সমষ্টি পদ্ধতির অঙ্ক আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা শিখব। একটু দ্রুত আমাকে অ্যান্সার করে জানান দেখি, অবলোপন ধার্য করা হবে কোন ধরনের সম্পত্তির উপর? হাফিজা আক্তার সালাম জানাইছেন, ওয়ালাইকুম সালাম। ওকে ওকে, অবলোপন, অবলোপন ধার্য করা হবে কিসের উপর? অবলোপন ধার্য করা হবে যে সম্পত্তির উপর, সেটার নাম হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। একটু আগে যেটা বললাম, অস্পর্শনীয় সম্পত্তির উদাহরণগুলো কি কি একটু মনে রাখার চেষ্টা করি। অস্পর্শনীয় সম্পত্তির উদাহরণগুলো হচ্ছে সুনাম, তারপরে হচ্ছে প্যাটেন্ট, তারপরে আমরা বলতে পারি হচ্ছে ট্রেডমার্ক। সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, তারপরে বলা যেতে পারে হচ্ছে ব্যবসায়িক চিহ্ন। ট্রেডমার্কের বাংলা বলা যেতে পারে হচ্ছে ব্যবসায়িক চিহ্ন। তারপরে নাম থাকতে পারে হচ্ছে ট্রেড নেম, ট্রেড নেম অর্থাৎ ব্যবসায়ের নাম, ট্রেড নেম যার বাংলা বলা যেতে পারে হচ্ছে ব্যবসায়ের নাম। এই নামগুলো আমরা সকলেই আশা করি জানি। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফ্রাঞ্চাইজ। এই সম্পত্তিগুলোকে বলা হয় হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। একটু মনে রাখার চেষ্টা করি, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, তারপরে ব্যবসায়িক চিহ্ন, ট্রেড নেম, ব্যবসায়ের নাম, ফ্রাঞ্চাইজ। আর একটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে কপিরাইট। কপিরাইট, কপিরাইটের বাংলা বলা যেতে পারে হচ্ছে গ্রন্থ সত্য। কপিরাইটের বাংলা হচ্ছে গ্রন্থ সত্য। যিনি রাইটার থাকেন বা যিনি প্রকাশক থাকেন, উনি ব্যতীত অন্য কেউ এই বইটা আর প্রকাশ করতে পারেন, এটাকে বলা হয় হচ্ছে কপিরাইট বা গ্রন্থ সত্য। এগুলাকে বলা হয় হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। আর এই অস্পর্শনীয় সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়ার নাম হচ্ছে অবলোপন। আরেকটা বিষয় হচ্ছে ইজারাধীন সম্পত্তি যদি হয়, ইজারাধীন সম্পত্তির মালিক তো আপনি না, আপনি কারো কাছ থেকে ইজারা গ্রহণ করছেন, আর এই ইজারাধীন সম্পত্তির ক্ষেত্রেও অবলোপন ধার্য করা হয়ে থাকে। তাহলে বেসিক্যালি অবলোপন ধার্য করা হবে কোন ধরনের সম্পত্তির ব্যয় বন্টনের জন্য? অস্পর্শনীয় সম্পত্তির। একটু মনোযোগ দেই সবাই। আমরা আমরা একটু আগেই প্রথম স্লাইডে আমরা শিখলাম অবচয় ধার্য করা হচ্ছিল। অবচয় ধার্য করা হচ্ছিল কিসের উপর? স্থায়ী সম্পত্তির উপর। তারপরে আমরা এইটাতে শিখলাম হচ্ছে অবলোপন নামটা। অবলোপন, অবলোপন ধার্য করা হবে যে সম্পত্তির উপর, তার নাম হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। অস্পর্শনীয় সম্পত্তির উদাহরণগুলো আমি বোর্ডে লিখে দিছি। আরেকটা বিষয় একটু মনে রাখি বা খাতার মধ্যে লিখে রাখি, সেটার নাম হচ্ছে অবক্ষয়। অবক্ষয়, যুব সমাজের যে অবক্ষয় ঘটে সেরকমের অবক্ষয়। এর অন্য বাংলা নাম হতে পারে হচ্ছে শূন্যীকরণ। অবক্ষয়, শূন্যীকরণ, অথবা আরেকটা নাম হচ্ছে নিঃশেষকরণ। এইটাও অবচয়ের মতোই আরেকটা বিষয়। অবচয় ধার্য করা হয় স্থায়ী সম্পত্তির উপর, অবলোপন ধার্য করা হয় অস্পর্শনীয় সম্পত্তির উপর। এই বিষয়টা এখনো পরীক্ষায় আসে নাই, এটাই হয়তো বা আপনার সময় পরীক্ষায় চলে আসতে পারে। নামটা দেখি স্যার, অবক্ষয়, শূন্যীকরণ বা নিঃশেষকরণ। অবক্ষয়, শূন্যীকরণ বা নিঃশেষকরণ ধার্য করা হয় যে সম্পত্তির উপর, একটু আপনার খাতায় নোট ডাউন করে লিখে রাখেন, সেটার নাম হচ্ছে প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তি। প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তির ব্যয় বন্টন পদ্ধতিকে বলা হয় হচ্ছে অবক্ষয়, শূন্যীকরণ বা নিঃশেষকরণ। আগের দুইটা আমরা পারি সবাই, অবচয়, স্থায়ী সম্পত্তি, অবলোপন, অস্পর্শনীয়। এই নামটা একটু মনে রাখার চেষ্টা করি, অবক্ষয়, শূন্যীকরণ বা নিঃশেষকরণ।
ধার্য করা হয় প্রাকৃতিক সম্পত্তির উপর বা ক্ষয়িষ্ণু সম্পত্তির উপর। প্রাকৃতিক সম্পত্তি যেমন কয়লার খনি, গ্যাস খনি, এগুলাকে বলা হচ্ছে প্রাকৃতিক সম্পত্তি। তাহলে সম্পত্তির প্রকারভেদ অনুযায়ী এই ব্যয় বন্টন প্রক্রিয়াকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ব্যয় বন্টন করার প্রক্রিয়া 3 প্রকার। 1 নাম্বার পদ্ধতি হচ্ছে অবচয়, যা ধার্য হয় স্থায়ী সম্পত্তির উপর। 2 নাম্বার পদ্ধতি অবলোপন, অস্পর্শনীয় সম্পত্তি। 3 নাম্বার হচ্ছে অবক্ষয়, শূন্যীকরণ বা নিঃশেষকরণ, ধার্য করা হয় হচ্ছে প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তির উপর। আপনি অবচয় যেভাবে ধার্য করেন যে সম্পত্তির ক্রয় মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করেন, অবলোপনের ক্ষেত্রেও সেম, যে সুনামের যত সময়ের আয়ুষ্কাল দেওয়া থাকবে, সুনাম যতদিন ব্যবহার করবেন আপনি, সেটাকে আপনি আপনার আয়ুষ্কাল দিয়ে ভাগ করে দিবেন। তারপরে অবক্ষয়, শূন্যীকরণ বা নিঃশেষকরণের ক্ষেত্রেও সেম, যেটা কয়লার খনির মূল্য কত আর কয়লার খনিটা আপনি কত বছর উত্তোলন করতে পারবেন, ভাগ করলেই চলে আসবে। তাহলে পদ্ধতিগুলো অবচয়, অবলোপন, অবক্ষয় একই রকমেরই ব্যাপার, জাস্ট নামের পার্থক্য হচ্ছে সম্পত্তির বৈশিষ্ট্যগত পার্থক্যের কারণে। সম্পত্তি স্থায়ী সম্পত্তি হলে তখন নাম হয় অবচয়, অস্পর্শনীয় হলে হচ্ছে অবলোপন, আর প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তির উপর ধার্য করা হয় হচ্ছে অবক্ষয়, শূন্যীকরণ বা নিঃশেষকরণ। আশা করি এই নামগুলো আপনারা মনে রাখতে পারবেন। আশা করি এগুলো মনে রাখতে পারার কথা। ওকে, আসেন পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন এইটা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে, সবার মনে থাকার কথা। প্রথমবার যখন পরীক্ষা দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর 2বার ভর্তি পরীক্ষা হয়েছে। এমসিকিউ পরীক্ষাটা 2বার হয়েছে, রিটেনটা একবারই ছিল। তো এইটা রিটেন পরীক্ষার প্রশ্ন। প্রথম যে পরীক্ষাটা হয়েছিল, যেটা বাতিল হয়েছে এমসিকিউ অংশটা, সেখানে রিটেন তো ছিল। এই রিটেনের কোশ্চেন হচ্ছে এইটা, যে পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? ইংরেজি হচ্ছে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। পুঞ্জীভূত অবচয়ের অন্য বাংলা নাম লিখে রাখেন, পরীক্ষাতে এই নামও আসতে পারে। অন্য বাংলা নাম আমরা বলতে পারি হচ্ছে জমাকৃত অবচিতি। জমাকৃত অবচিতি। আমরা আরো নাম লিখে রাখতে পারি, সেটা হচ্ছে অবচয় সঞ্চিতি। অবচয় সঞ্চিতি। খেয়াল করে দেখেন, পুঞ্জীভূত অবচয়েরই ভিন্ন ভিন্ন বাংলা নাম। পুঞ্জীভূত অবচয়, জমাকৃত অবচিতি, অবচয় সঞ্চিতি, বা আপনি আরো লিখে রাখতে পারেন মোট ধার্যকৃত অবচয়। মোট ধার্যকৃত অবচয়। মোট ধার্যকৃত অবচয়, সম্পত্তির উপর মোট যত টাকার অবচয় ধার্য করা হয়েছে, মোট পরিমাণটা, এটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়ের ভিন্ন ভিন্ন বাংলা নাম। এই নামগুলো একটু আপনারা লিখে রাখবেন। পুঞ্জীভূত অবচয় বললে আপনি খুব ইজিলি পারবেন। পুঞ্জীভূত অবচয়ের অ্যান্সারটা খুবই সোজা। পুঞ্জীভূত অবচয় কি? পুঞ্জীভূত অবচয় হচ্ছে কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট বা বিপরীত সম্পত্তি হিসাব। বিপরীত সম্পত্তি একদম বেসিক একটা প্রশ্ন, বিপরীত সম্পত্তি। বাট পুঞ্জীভূত অবচয়ের ভিন্ন নামগুলো একটু মাথায় রাখেন, নাম চেঞ্জ করে দিলে আপনি কনফিউশনে পড়ে যেতে পারেন। পুঞ্জীভূত অবচয় অন্যান্য নাম জমাকৃত অবচয়, অবচয় সঞ্চিতি বা সম্পত্তির উপর মোট ধার্যকৃত অবচয়, এটাকে বলা হয় হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব। কারণ আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র করি, উদ্বৃত্তপত্রে আমরা যন্ত্রপাতি থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দেই, দালান কোঠা থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দেই। তাহলে খেয়াল করে দেখেন, পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি বা দালান কোঠা নামক সম্পত্তিকে হ্রাস করে। যেহেতু এটা সম্পত্তিকে হ্রাস করে, তাই এটাকে বলা হয় হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব। তাহলে পুঞ্জীভূত অবচয় এটা একটা বিপরীত সম্পত্তি হিসাব। পুঞ্জীভূত অবচয় ছাড়াও আরো কিছু বিপরীত সম্পত্তি হিসাবে আমরা নাম বলতে পারি। পুঞ্জীভূত অবচয় তো থাকলোই বিপরীত সম্পত্তি, স্যার আরো হতে পারে পুঞ্জীভূত অবলোপন, তারপরে হতে পারে পুঞ্জীভূত অবক্ষয় বা শূন্যীকরণ, তারপরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কুঋণ সঞ্চিতি। এই নামটা অবশ্যই মনে রাখবেন, কুঋণ সঞ্চিতি, যেটা আমরা প্রাপ্য হিসাব বা দেনাদার থেকে বাদ দিয়ে থাকি। কুঋণ সঞ্চিতি এটাও বিপরীত সম্পত্তি হিসাব। তারপর হচ্ছে দেনাদারের বাট্টা সঞ্চিতি, এটাও বিপরীত সম্পত্তি হিসাব। তাহলে মনে রাখা লাগবে পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবলোপন, পুঞ্জীভূত অবক্ষয় বা শূন্যীকরণ, কুঋণ সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি, এগুলাকে বলা হয় হচ্ছে কি বিপরীত সম্পত্তি হিসাব। কারণ এগুলো সম্পত্তি হিসাবকে হ্রাস করে বা কমিয়ে দেয়, সম্পত্তিকে হ্রাস করে বা কমিয়ে দেয়, তাই এটা হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব। ওকে, দেখেন আমি পড়ানোর সময়
এক একটা জিনিসের ভিন্ন ভিন্ন যে নামগুলো সেগুলোও বলে দিচ্ছি, এগুলো আপনারা লিখে রাখবেন। এগুলো লিখে রাখবেন, জাস্ট ওয়ার্ড চেঞ্জ হয়ে গেলে আপনি যাতে কনফিউশনে যাতে না পড়েন, কারণ আপনার সেকেন্ড টাইমের স্টুডেন্ট, আপনার কনফিউশনে পড়ার কোনো সুযোগ নাই। আপনাকে এবছর চান্স পাওয়াই লাগবে। তো চান্স পাইতে হইলে গত বছরে যেই ছোটখাটো ভুল ত্রুটিগুলো আপনার ছিল, সেই ভুল ত্রুটিগুলো এই বছর আর করা যাবে না। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে দেখা যায় যে ইংরেজি টার্মগুলো অনেক সোজা, ডেপ্রিসিয়েশন, বাংলা হচ্ছে অবচয়। এখন ইংরেজিতে একটাই নাম ডেপ্রিসিয়েশন, বাংলা কিন্তু আপনি অবচয় বলতে পারেন, অবচিতি বলতে পারেন, অপচিতি বলতে পারেন, বিভিন্ন নাম কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্নে আসতে দেখা যায়। তো আমরা বাংলা নামগুলো শেখার সময় একাধিক যেই সিনোনিমাস নামগুলো থাকবে সেগুলো অবশ্যই আমরা লিখে রাখবো বা শিখে রাখবো। পরবর্তী একটা প্রশ্ন খেয়াল করে দেখেন, এইখানে বলা আছে নিচের কোন বর্ণনা স্থায়ী সম্পদের সঠিক ব্যাখ্যা প্রদান করে। তার মানে এখানে যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্য থেকে কোনটা স্থায়ী সম্পদের সংজ্ঞা কোনটা, এইটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের প্রশ্ন। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কোশ্চেনগুলো সলভ করাচ্ছি কারণ এগুলা আপনার যেহেতু রিসেন্ট ভর্তি পরীক্ষাতে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলা দুই এক বছরের মধ্যে আপনাদের সময়ের ভর্তি পরীক্ষা, সামনের বছরের ভর্তি পরীক্ষায় হয় গুচ্ছে আপনি কমন পাবেন, নাহলে কুমিল্লার কোশ্চেনে যায় দেখবেন যে ঢাকার কোশ্চেন রিপিট করছে, নাহলে রাজশাহী রিপিট করবে, নাহলে জাহাঙ্গীরনগর রিপিট করবে, নাহলে জগন্নাথ রিপিট করবে। সো এই জন্য বেসিক শিখতে গেলে আপনাকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন পড়তেই হবে। কারণ আপনি যেখানে পরীক্ষা দিয়ে যান না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন আপনি 2, 4, 5টা কমন পাবেনই। সেগুলো আমাদের অবশ্যই শেখা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, তো সুযোগ না থাকলে সমস্যা কি, ওই প্রশ্ন তো আর পড়তে তো আর আপনাকে নিষেধ করা হয় নাই। আপনাকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো পড়তে হবে। আপনার গুচ্ছে বা কুমিল্লায় বা আপনার রাজশাহীতে প্রশ্ন কমন পাওয়ার স্বার্থে কোশ্চেন নাম্বার 4 অ্যান্সার করার চেষ্টা করেন। কোশ্চেন নাম্বার 4 অ্যান্সার করার চেষ্টা করেন। গতদিনের ক্লাসে আমি যেটা বলছিলাম যে যত বেশি কমেন্ট করবেন বা ক্লাস চলাকালীন সময় যার পারফরমেন্স যত ভালো থাকবে তাকে পুরস্কার দেওয়া হবে 100 টাকা। গতকালকের পুরস্কার যে ভদ্র মহিলা পাইছেন তার নাম হচ্ছে খাদিজা আক্তার, আশা করি ক্লাসে আসেন। আপনার মোবাইলে 100 টাকা রিচার্জ পাঠিয়ে দেওয়া হয়েছিল, পেয়েছেন কিনা একটু সবার উদ্দেশ্যে জানাবেন। আর এই অফারটা আজকেও চলমান থাকবে। আজকের ক্লাসেও যে যত বেশি কমেন্ট করবেন, যারা ক্লাসটা আপনারা শেয়ার করে রাখবেন না, যার প্রোফাইলে যে যত বন্ধু বান্ধবকে মেনশন দিবেন তার জন্য 100 টাকা মূল্যের রিচার্জ পুরস্কার থাকবে। ওকে, আসেন কোশ্চেনটার সমাধান করি। স্থায়ী সম্পদের সঠিক ব্যাখ্যা। এ নাম্বার অপশনে বলছে স্থায়ী সম্পদ ক্রয় করা হয় ব্যবসা করার জন্য না, স্থায়ী সম্পত্তি ক্রয় করি আমরা প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য। এ নাম্বার অপশন বাদ। স্থায়ী সম্পদ হচ্ছে ব্যবসায় করার জন্য ক্রয়কৃত ব্যয়বহুল দ্রব্য, এগুলো কিচ্ছু না। সঠিক উত্তর যেটা হবে, সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি নাম্বার লাইনটা মনোযোগ দিয়ে দেখেন। স্থায়ী সম্পদের আয়ুষ্কাল কি হবে, দীর্ঘ হবে, লম্বা সময় ব্যবহার করা যাবে, ভবিষ্যতে যার আর্থিক মূল্য থাকে যেটা আপনি ভবিষ্যতে ব্যবহার করতে পারবেন, এবং যা বিশেষ করে পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না। স্থায়ী সম্পদ যেমন আসবাবপত্র, দালান কোঠা, এগুলো আমরা বিক্রি করে দেওয়ার জন্য কিনি না, আমরা ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করি। তাহলে পুনঃবিক্রয় করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানে সেটাকে ব্যবহার করা। তাহলে স্থায়ী সম্পত্তি পুনরায় বিক্রয় করার জন্য নয়, কিসের জন্য ক্রয় করা হয়? ব্যবহার করার উদ্দেশ্যে, যার আয়ুষ্কাল থাকবে দীর্ঘ, এটাকে বলা হবে হচ্ছে স্থায়ী সম্পত্তি। এটা হচ্ছে স্থায়ী সম্পত্তির একটা সংজ্ঞা। ওকে, আসেন পরবর্তী কোশ্চেনে দেখি। নেক্সট প্রশ্ন, অ্যান্সার ছিল অপশন নাম্বার ডি। ওকে, পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 5। একটু কমেন্ট করে দ্রুত উত্তর জানাবেন, কমেন্ট করে জানাবেন। ওকে, চলতি নয় এমন সম্পত্তির উপর বাৎসরিক অবচিতি, এই দেখেন নাম অবচিতি, একটু আগে বলছিলাম অবচয়ের জায়গায় অবচিতি দিয়ে দিচ্ছে নাম, কিন্তু ইংরেজি নাম কিন্তু এইটাই, ডেপ্রিসিয়েশন। ঠিকই আছে। ধার্য করার ভিত্তি মূল্য, আপনি যে স্থায়ী সম্পত্তির উপরে অবচয় ধার্য করেন, স্থায়ী সম্পত্তির কোন মূল্যের উপর ভিত্তি করে আপনি অবচয় ধার্য করবেন? স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করার ভিত্তি মূল্যটা কি হবে, এইটা আপনাকে জানতে চাইছে। খেয়াল করে দেখেন, নর্মাল সেন্সে আপনি অ্যান্সার বলতে পারেন হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য, কিন্তু খেয়াল করে দেখেন ক্রয় মূল্যের সাথে আরো কিছু বিষয় থাকে, যেমন স্থায়ী সম্পত্তির পরিবহন, স্থায়ী সম্পত্তির সংস্থাপন ব্যয়,
বা সংস্থাপন, মজুরি, স্থায়ী সম্পত্তি ব্যবহার উপযোগী করার ব্যয়, এই যে আনুষঙ্গিক ব্যয়গুলো স্থায়ী সম্পত্তি ক্রয়ের সাথে জড়িত সেগুলোকে আমরা ক্রয় মূল্যের সাথে যোগ করে দেই। তাহলে ক্রয় মূল্যের সাথে এই প্রত্যক্ষ খরচগুলো যোগ করলে যেটা আসে সেটা হলো সম্পত্তির অর্জন মূল্য। আর এই অর্জন মূল্য থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে দেন আমরা অবচ ধার্য করি। তাহলে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ই। একটু মনোযোগ দিয়ে লাইনটা খেয়াল করে দেখেন। সম্পত্তিটি যে উদ্দেশ্যে কেনা হয়েছে, সম্পত্তি কেনা হয়েছে উদ্দেশ্য কি? ব্যবহার করার জন্য। আর সেটা ব্যবহার করার জন্য মোট ত্যাগকৃত সম্পদ, সেটাকে ব্যবহার উপযোগী করার জন্য ক্রয় করতে যত টাকা লাগছে, পরিবহনে যা লাগছে, ব্যবহার উপযোগী করার ব্যয় যা লাগছে, সব কিছুর যোগফল বা সমষ্টিটাই হচ্ছে সম্পত্তির সেই মূল্য যেই মূল্যের উপর ভিত্তি করে আপনি অবচয় ধার্য করবেন। তাহলে সম্পত্তির ক্রয় মূল্যের সাথে পরিবহন খরচ, সংস্থাপন খরচ, ব্যবহার উপযোগী করার ব্যয় যোগ করে অর্জন মূল্যকে বের করতে এখানে বলা আছে। দেখেন এই যে পুরা লাইনটা, সম্পত্তিটি যে উদ্দেশ্যে কেনা, এই কথাটাকে সহজ বাংলায় আমরা যেই নাম বলতে পারি সেটা হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য। দেখেন একটা শব্দ ব্যবহার করলেই আপনার পুরা লাইনের অর্থ কিন্তু পেয়ে যান। অর্জন মূল্য যদি আপনি বলেন তাহলে এই পুরা লাইনটার মিনিংটা একবারে হয়ে যায়। তাহলে ভর্তি পরীক্ষার প্রশ্নে টিচার অর্জন মূল্য লিখলেই হইতো, বাট অর্জন মূল্যটাকে উনি অনেক এলাবোরেট করে লিখছে। এই রকমের এলাবোরেশন দিয়ে পরীক্ষার হলে আপনি কনফিউশন আপনাকে ফেলার চেষ্টা করতে পারে টিচাররা। তো টিচারদের মানে ফাঁদ যেটা পেতে রাখবে সেখানে আশা করি পা গত বছর আটকাইছেন, এবছর তো আসলে আর আটকানো উচিত না। আশা করি বুঝতে পারতেছেন। আসেন আমরা আজকে যে পদ্ধতি শিখবো, কিছু অবচয়ের বেসিক আলোচনা করে নিলাম, আমরা এবার সরাসরি অঙ্কে চলে যাব। অঙ্ক করব, দ্রুত খাতাপত্র কলম রেডি করেন। উৎপাদন একক পদ্ধতি শিখবো আমরা। উৎপাদন একক পদ্ধতির অন্য বলা যেতে পারে কার্যকারিতার একক পদ্ধতি বা ঘন্টা হার পদ্ধতি। উৎপাদন একক পদ্ধতিতে সম্পত্তির যেটা মোট উৎপাদন ক্ষমতা, যতটুকু আপনি সম্পত্তিটা ব্যবহার করতে পারবেন তার টোটাল প্রোডাকশন ক্যাপাসিটি, আর হচ্ছে বার্ষিক উৎপাদন ইয়ারলি প্রোডাকশন যতটুকু আপনি উৎপাদন করলেন তার উপর ভিত্তি করে আপনি অবচ ধার্য করেন। খেয়াল করে দেখেন গুরুত্বপূর্ণ লাইনটা হচ্ছে এই যে এই সেকেন্ড লাইনটা থেকে থিওরি অসংখ্য ইউনিভার্সিটি পরীক্ষাতে প্রশ্ন আসছে। এই লাইনটা মনোযোগ দিয়ে বুঝি। উৎপাদন একক পদ্ধতিতে সম্পত্তির আয়ুষ্কাল বা ব্যবহৃত সময়ের উপর নয়, তার মানে সম্পত্তির আয়ুষ্কাল কত সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সম্পত্তির উৎপাদন ক্ষমতার প্রয়োগ বা সম্পত্তির ব্যবহার বা সম্পত্তির কার্যকারিতার উপর ভিত্তি করে অবচয় নির্ধারণ করা হয়। তার মানে আপনি সম্পত্তিটা ব্যবহার যতটুকু করলেন, যত কপি আপনি উৎপাদন করলেন, যত বেশি আপনি উৎপাদন করবেন অবচয়ের পরিমাণ তত বাড়বে। কত সময় ব্যবহার করলেন সেটা ইম্পর্টেন্ট না। যেমন মনে করেন একটা উদাহরণ দিই, একটা ফটোকপির মেশিন দিয়ে আপনি চাইলে একদিনে 1000 পৃষ্ঠাও ফটোকপি করতে পারেন, আবার চাইলে আপনি 10 পৃষ্ঠাও ফটোকপি করতে পারেন। আপনি 1000 পৃষ্ঠা ফটোকপি করলে ওই দিনের অবচয় বেশি, আপনি যদি যেই দিনে 10 পৃষ্ঠা ফটোকপি করেন সেই দিন অবচয়ের পরিমাণ কম। আপনি কত দিন ব্যবহার করলেন দিনটা ইম্পর্টেন্ট না, আপনি এটাকে কার্যকারিতাতে কতটুকু লাগাইলেন, আপনি উৎপাদনে কতক্ষণ ব্যবহার করলেন, কতটুকু উৎপাদন করলেন তার উপর ভিত্তি করে অবচয় হবে কোন পদ্ধতিতে? উৎপাদন একক পদ্ধতি। তাহলে এখানে সম্পত্তির আয়ুষ্কাল ইম্পর্টেন্ট না, ব্যবহৃত সময়কালটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কোনটা? সম্পত্তিটা আমরা ব্যবহার করে যত একক পণ্য উৎপাদন করলাম, উৎপাদনের পরিমাণ বেশি হলে অবচয় বেশি হবে, উৎপাদনের পরিমাণ কম হলে অবচয়ের পরিমাণ কম হবে। ওকে, গতকালকের ক্লাসে ছিলেন না, আজকে আবার এসে জয়েন করলেন। অভিশাপ, আসসালামু আলাইকুম দিছেন। ওয়ালাইকুম সালাম জানাচ্ছি আপনাকে। আপনার জন্য 100 টাকার পুরস্কার অপেক্ষা করতেছে। আপনাকে বলা হচ্ছিল, গতকালকে ক্লাসে বলছিলাম একটু আমার যে মোবাইল নাম্বারটা সেখানে যোগাযোগ করার জন্য। একটু দ্রুত অভিশাপ, আপনি আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন। আপনার মোবাইল নাম্বার দিলে সেখানে 100 টাকা মূল্যে রিচার্জ পাঠিয়ে দেওয়া হবে। গতকালকে আপনার পুরস্কার ঘোষণা হয়েছে আর আপনি আজকে আসলেন, এত লেট হইলে কেমনে হবে? তাহলে উৎপাদন একক পদ্ধতিতে সম্পত্তির আয়ুষ্কাল নয়, সম্পত্তি ব্যবহারের উপর ভিত্তি করে অবচয় ধার্য করা হবে। আর এই পদ্ধতির অবচয়ের একটাই সূত্র, অবচয়যোগ্য মূল্যকে মোট উৎপাদনের একক দ্বারা করতে হবে হচ্ছে ভাগ। অবচয়যোগ্য মূল্যকে মোট উৎপাদনের একক দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে একক প্রতি অবচয়, একক প্রতি অবচয়।
আর দেন এইটাকে আপনি নির্দিষ্ট বছরের যতটুকু আপনি উৎপাদন করছেন সেটা দ্বারা গুণ করলেই অবচয়ের পরিমাণ চলে আসবে। এই হলো উৎপাদন একক পদ্ধতির সূত্র। এখান থেকে আসেন সরাসরি আমরা আমাদের অঙ্কে চলে যাই বা প্রশ্নে চলে যাই। দেখেন এই যে এইটা গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় 2023-24, জাস্ট এইবারের আগের বার একটা বছর আগে গুচ্ছতে এই প্রশ্নটা আসছিল, গুচ্ছতে এই কোশ্চেনটা আসছিল। একটু আসেন সমাধান করে ফেলি। কোন পদ্ধতিতে সময়ের ভিত্তিতে অবচয় নির্ণয় করা সম্ভব নয়? সময় ইম্পর্টেন্ট না, সময়ের উপর ভিত্তি করা হয় না যে পদ্ধতি, সেটার নাম কি? উৎপাদন একক পদ্ধতি। তাই সময়ের উপর ভিত্তি করে অবচয় ধরা হয় না যে পদ্ধতি, তার নাম কি? তার নাম হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। উৎপাদন একক পদ্ধতি হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারার কথা এটা। এই কোশ্চেনের অ্যান্সার মনে রাখেন, সময়ের উপর ভিত্তি করে অবচয় ধরা হবে না কোনটাতে, সেটা হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। সেম আরো একটা কোশ্চেন খেয়াল করি, সেম প্রশ্ন। অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না? সময়ের উপর নির্ভর করে না। দেখেন ঢাকায় প্রশ্নটা আসছে, গুচ্ছতে আসছে, চট্টগ্রামেও এই কোশ্চেনটা আসছে। সো আপনি পরীক্ষা দিতে গেলে দেখবেন এই ধরনের প্রশ্ন আপনি ইজিলি আপনি কমন পেয়ে যাবেন। সেম প্রশ্ন ঢাকাতে আসছে, গুচ্ছতে আসছে, চট্টগ্রামে আসছে। সময়ের উপর নির্ভর করে না কোন পদ্ধতি? সময়ের উপর নির্ভর করে না যে পদ্ধতি, সেটার নাম কি? উৎপাদনের একক পদ্ধতি। সময়ের উপর নির্ভর করে না। ওকে, আসেন এবার পরবর্তী আমরা দেখি। পরবর্তী সম্ভবত অঙ্ক থাকবে আমাদের জন্য। এই যে হলো আমাদের অঙ্ক। আসেন আমরা খাতা কলমে করা শুরু করি। কোশ্চেন নাম্বার 8 নাম্বার প্রশ্ন আমি বোর্ডে করতেছি, আমার সাথে সাথে আপনারা একটু দ্রুত খাতার মধ্যে করে নেবেন। জানুয়ারি 1, 2023 অ্যাডফ্রেম পাবলিকেশন 1,65,000 টাকা দিয়ে, আমার সাথে সাথে কোশ্চেনটা পড়ি, 1,65,000 টাকা দিয়ে একটা প্রিন্টার ক্রয় করে। তাহলে 1,65,000 টাকা হচ্ছে এই যে প্রিন্টারটা আমরা ক্রয় করছি তার ক্রয় মূল্য হচ্ছে 1,65,000। তারপরে প্রিন্টারটি দিয়ে মোট 7,50,000 কপি প্রিন্ট করা যাবে। এই মোট হচ্ছে টোটাল প্রোডাকশন ক্যাপাসিটি, মোট উৎপাদন ক্ষমতা। প্রিন্টারটি দিয়ে মোট প্রিন্ট করা যাবে 7,50,000। আর আনুমানিক কার্যকাল শেষে 15,000 টাকায় বিক্রয় করা যাবে। স্যার আনুমানিক কার্যকাল শেষ হওয়ার পরে যে মূল্য পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এটাকে বিক্রয় মূল্য ভেবে ভুল করাটা যাবে না, যেহেতু আনুমানিক কার্যকাল শেষে, তাহলে এটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তাহলে খেয়াল করি স্যার, ক্রয় মূল্য ছিল 1,65,000 আর ভগ্নাবশেষ মূল্যের অ্যামাউন্টটা হচ্ছে কত? 15,000 টাকা। আমরা জানি সকলেই ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে কি পাওয়া যাবে? অবচয়যোগ্য মূল্য। তাহলে আমরা প্রথমে এখানে নির্ণয় করে নেই অবচয়যোগ্য মূল্যটা কিভাবে আসবে? ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষটা বাদ, 1,65,000 থেকে 15,000 টাকা বাদ দিলে আপনি পাবেন অবচয়যোগ্য মূল্য হবে 1,50,000। কিভাবে করলাম এটা আরেকবার দেখাই দেই। 1,65,000 হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 15,000 টাকা, বিয়োগ করলেই আপনি পাবেন অবচয়যোগ্য মূল্যের পরিমাণ, এই যে 1,50,000 টাকা। তারপর অবচয়যোগ্য মূল্যের সাথে গুণ হবে। কি গুণ হবে? এটা জাস্ট আমরা ছোট একটা দাগ কেটে মানগুলো বসাই নেই। উপরে যে মানটা আসবে সেটা হচ্ছে সম্পত্তির অবচয়যোগ্য মূল্যকে ভাগ, একটু দাঁড়ান কারেকশন করে নেই, খেয়াল করে দেখেন, একটু কারেকশন করে নিই। অবচয়যোগ্য মূল্যকে ভাগ করব কি দ্বারা ভাগ করব? অবচয়যোগ্য মূল্যকে ভাগ হবে হচ্ছে মোট উৎপাদন ক্ষমতা দিয়ে। মোট উৎপাদন ক্ষমতা ছিল 7,50,000 কপি, এটা দিয়ে হচ্ছে ভাগ। আর গুণ হবে যেটা, সেটা হচ্ছে বার্ষিক উৎপাদন। এই দেখেন 2023 সালে 40,000 কপি প্রিন্ট করছেন, তাহলে 2023 সালের উৎপাদনের এককের পরিমাণ হচ্ছে 40,000 দিয়ে হচ্ছে গুণ। তাহলে অবচয়যোগ্য মূল্যকে মোট উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ আর হচ্ছে বার্ষিক উৎপাদন দিয়ে গুণ করলে আমাদের অঙ্কের অ্যান্সার চলে আসবে। একটু দ্রুত ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সার জানান কত হয়। 1,50,000 ডিভাইডেড বাই 7,50,000, এই ক্যালকুলেশনটা কিভাবে করি খেয়াল করে দেখেন। এই 3 শূন্য কেটে দিলাম, এই 1,50,000 1 শূন্য, 750,000 1 শূন্য কেটে দিলাম, উপরে 15, নিচে হচ্ছে 75,
15 একে 15, 15 দিয়ে 75 কাটলে হচ্ছে 5, 5 ভাগের 1। আর এই 5 দিয়ে যদি আপনি 40,000-কে কাটেন, 5 দিয়ে 40,000-কে কাটলে কত পাওয়া যাবে? 8,000 টাকা। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে 8,000 টাকা। জাস্ট এই লাইনটুকু যদি আপনি লিখে রাখেন তাইলে আপনার অঙ্কের সমাধান হয়ে যাচ্ছে। 1,50,000 টাকা হচ্ছে আপনার অবচয়যোগ্য মূল্য, 7,50,000 টাকা মোট উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ, আর গুণ হবে হচ্ছে বার্ষিক উৎপাদন 40,000 দিয়ে। অ্যান্সার হবে হচ্ছে 8,000 টাকা। অ্যান্সার হবে হচ্ছে 8,000 টাকা। দেখেন বুঝছেন কিনা, বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন বুঝছেন কিনা। ওকে, আসেন পরবর্তী প্রশ্ন করি। উৎপাদন একক পদ্ধতির পরবর্তী প্রশ্ন এখানে বের করতে বলছে একক প্রতি অবচয়। এখানে কিন্তু পুরা অবচয় ধার্য করতে বলে নাই, একক প্রতি অবচয়, পার ইউনিট প্রোডাকশনের আপনার অবচয় কত। খেয়াল করে দেখেন একক প্রতি অবচয়টা আসবে এইভাবে, একটু আমার সাথে সাথে সূত্রটা লিখে রাখেন। একক প্রতি অবচয় নির্ণয় করার সূত্র, একক প্রতি অবচয় নির্ণয় করার সূত্র হচ্ছে এই রকম। প্রথমে উপরে যেটা নাম লিখতে হয় অবচয় যোগ্য মূল্য, আর এইটাকে ভাগ করতে হয় হচ্ছে মোট উৎপাদন ক্ষমতা দিয়ে। অবচয় যোগ্য মূল্য ডিভাইডেড বাই মোট উৎপাদন ক্ষমতা। শুধু এই ভাগের কাজটুকু করলেই আপনার একক প্রতি অবচয় আসবে। আর যদি এর সাথে আপনি বার্ষিক উৎপাদনকে গুণ দেন তাহলে পুরা বছরের অবচয় আসবে। আমাদের পুরা বছরের অবচয় না, একক প্রতি অবচয়, তাই শুধু ভাগের কাজটা করলেই হবে, জাস্ট শুধু ভাগের কাজটা করলেই হবে। আসেন এখানে এই অঙ্কের মধ্যে মান বসাই, আমার সাথে সাথে করেন। একটা মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 6 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য ধরা হয়েছে 1 লক্ষ টাকা। তাহলে প্রথমেই ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব, 6 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে অবচয় যোগ্য মূল্যের পরিমাণ হবে হচ্ছে 5 লক্ষ টাকা। অবচয় যোগ্য মূল্য ভগ্নাবশেষ বাদ দিয়ে 5 লক্ষ টাকা। মেশিনটির আনুমানিক মোট উৎপাদন ক্ষমতা, মোট উৎপাদন ক্ষমতা কত বলা আছে? 10,000 একক। তাহলে 10,000 দিয়ে হচ্ছে ভাগ, এই যে মোট উৎপাদন ক্ষমতা দিয়ে আমরা ভাগ করে দিলাম, তাইলে আমাদের অঙ্কের অ্যান্সার চলে আসবে। একটু ক্যালকুলেশন করে দেখেন কত হয়। 5 লক্ষকে 10,000 দিয়ে ভাগ করব, 5 লক্ষকে 10,000 দিয়ে ভাগ করব, উত্তর কত আসবে? উত্তর আসবে হচ্ছে 50 টাকা। তার মানে আপনি 1 ইউনিট প্রোডাকশন করলে একক প্রতি অবচয় কত? 50 টাকা। এর সাথে আপনি যত কপি উৎপাদন করবেন তত দিয়ে গুণ করলে ওই বছরের অবচয় আসবে। যদি আপনাকে পুরা বছরের অবচয় বলে তাহলে বার্ষিক উৎপাদন দিয়ে গুণ করতে হবে, আর যদি একক প্রতি অবচয় বলে তাহলে শুধু ভাগের কাজটা করলেই অঙ্কের অ্যান্সার মিলে যাবে। উত্তর হবে হচ্ছে 50 টাকা। আশা করি বুঝতে কথা। একটু কমেন্ট করে জানাবেন বুঝছেন কিনা। আমরা উৎপাদন একক পদ্ধতির দুইটা অঙ্ক শেষ করলাম, খুবই সহজ পদ্ধতি ছিল। এবার আসেন পরবর্তী পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি এইটা একটু ইম্পর্টেন্স পাচ্ছে, কারণ হচ্ছে সরলরৈখিক পদ্ধতির অনেক অঙ্ক ইউনিভার্সিটিতে চলে আসছে, ক্রমহ্রাসমানের অঙ্ক ইউনিভার্সিটি পরীক্ষায় আসছে, বাট বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি আর উৎপাদন থেকে খুব বেশি প্রশ্ন আসে নাই। কিন্তু গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে এই বর্ষ সংখ্যার অবচয়ের অঙ্ক চলে আসছিল। জগন্নাথের ভর্তি পরীক্ষাতে বর্ষ সংখ্যার অঙ্ক পরীক্ষাতে আসতে দেখা গেছে। চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতির অঙ্ক পরীক্ষাতে আসছিল। সো এই জন্য বর্ষ সংখ্যার অঙ্কগুলো আমাদেরকে অবশ্যই এখন গুরুত্ব দিয়ে করা উচিত। সরলরৈখিক তো করবই, সরলরৈখিকের পাশাপাশি বর্ষ সংখ্যাটাও আমাদের ভালো মতো বুঝে নেওয়া উচিত। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি এই সংজ্ঞা দেখেন বলা আছে, ইংরেজি নামটা মনে রাখেন, ইংরেজি হচ্ছে সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড। বাংলা না বলে ইংরেজি নামও পরীক্ষাতে দেওয়া থাকতে পারে। মনে রাখতে হবে এই বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতির থিওরিটিক্যাল প্রশ্ন যদি আসে সেটা হচ্ছে এই যে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি এইটার আয়ুষ্কালের প্রথম দিকে, তার মানে সম্পত্তি যখন আপনি প্রথম ব্যবহার করা শুরু করেন, আর যদি আপনি বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে ওই সম্পত্তির উপর অবচয় ধরেন, তাহলে এই বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় ধরার ফলে সম্পত্তির আয়ুষ্কালের প্রথম দিকে বেশি পরিমাণে অবচয় দেখানো যায়, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি ছাড়াও আরো একটা যে পদ্ধতি আছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। বর্ষ সংখ্যা এবং ক্রমহ্রাসমান এই দুইটা পদ্ধতিতে সম্পত্তির আয়ুষ্কালের প্রথম দিকে বেশি পরিমাণে অবচয় দেখানো যায়। তাহলে বেশি পরিমাণে অবচয় দেখানো যাবে কোন দুইটা পদ্ধতি? বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি আর ক্রমহ্রাসমান জের পদ্ধতি।
তাই প্রশ্ন করতে পারি স্যার, প্রশ্ন করতে পারি যে বেশি তো অবচয় দেখানো হলো, এই দুইটা পদ্ধতি ব্যবহারের ফলে অবচয় কম দেখানো যেতে পারে কোন পদ্ধতিতে? আসলে অবচয় কম দেখানোটা আমাদের উদ্দেশ্য না, কিন্তু গাণিতিক ভাবে যদি আমরা চিন্তা করি, ক্রমহ্রাসমান আর বর্গসংখ্যা সমষ্টি পদ্ধতি সম্পত্তির আয়ুষ্কালের প্রথম দিকে অবচয় বেশি দেখায়, যা ক্রমান্বয়ে ধীরে ধীরে আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। উৎপাদন একক পদ্ধতি, এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই, কারণ উৎপাদন একক পদ্ধতিতে যখন আপনার উৎপাদন বেশি তখন অবচয় বেশি, যখন আপনার উৎপাদন কম তখন অবচয়ের পরিমাণ কম। আর স্বভাবতই একটা নতুন মেশিন শুরুর দিকে যে পরিমাণ কার্যক্ষম থাকে, শেষের দিকে আস্তে আস্তে এর কার্যকারিতা হ্রাস পেতে থাকে। তার মানে উৎপাদন একক পদ্ধতিতেও শুরুর দিকে অবচয়টা বেশি হয়, আস্তে আস্তে কমে আসতে থাকে, কারণ আপনার যত সম্পত্তি ব্যবহার হবে তত সেটা ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। একটা মাত্র পদ্ধতি, যে পদ্ধতি ব্যবহার করলে আপনার অবচয়ের পরিমাণ কম দেখানোর সুযোগ আছে, সেটা হচ্ছে এই যে প্রশ্নটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছর, স্যার এই ভালো মতো মনে রাখবে, প্রথম বছরের অবচয় সবচাইতে কম দেখাবে? সম্পত্তির প্রথম বছরে, শুরুর দিকে সম্পত্তির প্রথম বছরে সবচাইতে কম দেখাবে যেই পদ্ধতি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। আমার কাছে মনে হয় এই রকমের প্রশ্ন চলে আসতেই পারে পরীক্ষাতে। একটু কমেন্ট করে দেখেন, অ্যান্সার জানানোর চেষ্টা করেন, সঠিক উত্তর কোনটা হওয়া উচিত। প্রথম কথা, ক্রমহ্রাসমান তো হবেই না, বর্ষ সংখ্যা তো হবেই না, কারণ এই দুইটা পদ্ধতি অবচয় কি দেখাবে? বেশি দেখাবে। ক্রমহ্রাসমান আর বর্ষ সংখ্যাতে আপনার অবচয়ের পরিমাণ হবে বেশি। উৎপাদন একক পদ্ধতি অ্যান্সার না, অ্যান্সার হওয়া উচিত কোনটা? সরল রৈখিক পদ্ধতি, কারণ সরল রৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান থাকে, প্রথম বছরেও যা শেষের বছরেও একদম সম পরিমাণ অবচয় থাকে। কিন্তু অন্যান্য পদ্ধতির তুলনায় সরল রৈখিক পদ্ধতি প্রথম দিকে যে পরিমাণ অবচয় দেখানো হয় সেটা অন্যান্য পদ্ধতির তুলনায় কম হতে পারে। সরল রৈখিক পদ্ধতির যে পরিমাণ অবচয় সেটা অন্যান্য পদ্ধতির তুলনায় অ্যামাউন্টে কম, টাকার পরিমাণে কম। সরল রৈখিক পদ্ধতি প্রত্যেক বছরের অবচয় সমান থাকে, কিন্তু প্রথম বছরে সরল রৈখিক করলে অবচয় যত টাকা আসে ক্রমহ্রাসমানে তার বেশি আসে, বর্ষ সংখ্যাতে তার বেশি আসে, উৎপাদন এককে তার বেশি আসে। তাইলে অন্য তিনটা পদ্ধতির তুলনায় সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি সম্পত্তির আয়ুষ্কালের প্রথম দিকে, শুরুর দিকে অবচয়ের পরিমাণ সবচাইতে কি দেখাবে? কম দেখাবে। অবচয় কম দেখাবে কোন পদ্ধতি? সরল রৈখিক পদ্ধতি। এই কোশ্চেনটা ভালো মতো মনে রাখেন, তাহলে অবচয় কম দেখাবে কোন পদ্ধতি? সরল রৈখিক পদ্ধতি। ওকে, এবার তারপরে একটু বোর্ডে খেয়াল করেন, বর্গসংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় নির্ধারণ করার যে সূত্রগুলো, গত বছরই আপনারা আশা করি সূত্রগুলো পড়ে আসছেন, আরো একবার সূত্রগুলো দেখি আমরা। এখানে অবচয় বের করার জন্য অবচয়যোগ্য মূল্য দেন এটার সাথে গুণ, অবশিষ্ট বছরকে বর্ষ সংখ্যার সমষ্টি দিয়ে ভাগ। তাহলে অবচয়যোগ্য মূল্যের সাথে একটা ভগ্নাংশের ক্যালকুলেশন হয়, সে ভগ্নাংশের উপরে থাকবে হচ্ছে অবশিষ্ট বছর, আর ভাগ হবে হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি দিয়ে। তাহলে অবচয়যোগ্য মূল্য যত টাকা তার সাথে গুণ হবে, উপরে থাকবে হচ্ছে অবশিষ্ট বছর আর নিচে থাকবে হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি। এই ক্যালকুলেশন করলে আপনার অবচয়ের পরিমাণ চলে আসবে। এখানে মনে রাখা লাগবে এই এন দ্বারা আমরা হচ্ছে আয়ুষ্কালকে বুঝাবো, আর হচ্ছে টি ফর টাইম, টি দ্বারা বুঝাবো আমরা ব্যবহৃত সময়। আর অবশিষ্ট বছর বের করার একটা সূত্র, এন মাইনাস ব্র্যাকেট দিয়ে হচ্ছে t-1, এ হলো অবশিষ্ট বছর বের করার সূত্র। এটার পরিবর্তে চাইলে আপনি এই রকমের সূত্র ব্যবহার করতে পারেন, চাইলে এন মাইনাস হচ্ছে টি আর হচ্ছে প্লাস হচ্ছে 1, চাইলে আপনি এই সূত্রটাও ব্যবহার করতে পারেন, এই সূত্রটাও চাইলে আপনি ব্যবহার করতে পারেন। এন মাইনাস দিয়ে আপনি লিখলেন হচ্ছে টি আর প্লাস দিয়ে লিখবেন হচ্ছে 1, এই সূত্রও চাইলে আপনি ব্যবহার করতে পারেন। খেয়াল করে দেখেন, এন এটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, ব্র্যাকেট উঠাই দিলে মাইনাস টি আর মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। আপনি যে কোনো পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন, যে কোনো সূত্র ব্যবহার করতে পারেন, বাট আপনার অঙ্কের অ্যান্সার মিলাটা জরুরি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বর্গসংখ্যা সমষ্টি বের করার জন্য n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই হবে হচ্ছে 2, n হচ্ছে আয়ুষ্কাল, এর সাথে গুণ n প্লাস 1 আর ডিভাইডেড বাই হবে হচ্ছে 2।
2 দ্বারা ভাগ করলে চলে আসবে বর্ষ সংখ্যা সমষ্টি। তাহলে এখানে আপনার বর্ষ সংখ্যা সমষ্টি বের করা লাগবে, অবশিষ্ট বছর বের করা লাগবে, দেন আপনার অবচয়যোগ্য মূল্যের সাথে গুণ করলেই অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, একজন লিখছেন অভিশাপ, হ্যাঁ সূত্র এইটা হবে না, হ্যাঁ স্যার অবশ্যই হবে, সূত্র দুইটাই সঠিক, সূত্র দুইটাই সঠিক। আপনি ব্র্যাকেট দিয়েও করতে পারেন, ব্র্যাকেট ছাড়াও করতে পারেন। যদি ব্র্যাকেটে রাখেন তাইলে t-1 থাকবে ব্র্যাকেটে, ব্র্যাকেট ছাড়া লিখলে -t+1, দুটাই সঠিক, যেভাবে আপনি করেন কোনো সমস্যা নাই। আসেন আমরা পরবর্তী স্লাইডে দেখি। পরবর্তী স্লাইডে আমাদের জন্য অঙ্ক অপেক্ষা করতেছে, আমরা অঙ্ক করব। এই দেখেন, এই যে প্রশ্নটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 এই বছরের ভর্তি পরীক্ষায় আসছে। 2-2.5 মাস আগে যে ভর্তি পরীক্ষাটা হলো, প্রথম যে পরীক্ষাটা ছিল সেটার এমসিকিউ অংশের প্রশ্ন এইটা। প্রথম যে পরীক্ষাটা যেটা বাতিল হয়ে গেছে সেই পরীক্ষার প্রশ্ন এইটা, একদম লেটেস্ট প্রশ্ন দিয়ে আমরা আপনাদেরকে ক্লাসের মধ্যে শেখাচ্ছি, একদম লেটেস্ট প্রশ্ন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসছে। আসেন আমার সাথে সাথে অঙ্কটা করে নেন। যেহেতু আপনাকে বের করতে বলা আছে কি, অষ্টম বর্ষে অবচয়ের পরিমাণ কত হবে, অবচয় বের করতে হবে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে। দেখেন এখানে মানগুলো কি কি বলা আছে। সবার প্রথমে আপনার ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 60,000 টাকা। তারপরে বলা আছে ব্যবহারিক জীবনকাল, ব্যবহারিক জীবনকাল মানে হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল। আনুমানিক আয়ুষ্কালকে আমরা কি দ্বারা প্রকাশ করি স্যার, মনে রাখবো এন দ্বারা। তাহলে এন দ্বারা বুঝাবে হচ্ছে আনুমানিক আয়ুষ্কালকে। তাহলে আনুমানিক আয়ুষ্কাল এন সমান কত, 10 বছর। আর ভগ্নাবশেষ মূল্য বলা আছে হচ্ছে 5,000 টাকা। ক্রয় মূল্য দেওয়া ছিল 60,000 টাকা, আর ভগ্নাবশেষ দেওয়া আছে হচ্ছে 5,000 টাকা। ক্রয় মূল্য 60,000, ভগ্নাবশেষ মূল্য 5,000। তাহলে শুরুতেই আমরা এখানে যেটা বের করে নিব সেটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। একটু আমার সাথে সাথে আপনারা খাতার মধ্যে করে নেন, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, জাস্ট এই একটা দুটো অঙ্ক করলে আমরা শেষ করে ফেলতে পারবো, মনোযোগ দিয়ে করি। অবচয়যোগ্য মূল্য কিভাবে আমরা করব, ক্রয় মূল্য যে 60,000 টাকা, এখান থেকে বাদ দিচ্ছি ভগ্নাবশেষ মূল্যের 5,000কে বাদ দিলে, তাহলে অবচয়যোগ্য মূল্যের পরিমাণ কত আসবে আমাদের, 55,000 টাকা হবে হচ্ছে অবচয়যোগ্য মূল্য। আশা করি এটা বুঝতে পারার কথা। দেন আমরা যেটার মান বের করব সেটা হচ্ছে অবশিষ্ট বছর। আমার সাথে সাথে করেন অবশিষ্ট বছর। অবশিষ্ট বছরের সূত্র, যার কাছে যেই সূত্র ভাল লাগে সে সেটা দিয়ে করবেন, কোনো সমস্যা নাই। অবশিষ্ট বছর ব্যবহার করার জন্য আমার যে সূত্রটা পছন্দ সেটা এইটা, এন মাইনাস ব্র্যাকেট দিয়ে হচ্ছে t-1। চাইলে আপনি ব্র্যাকেট ছাড়াও করতে পারেন, সমস্যা নাই। আসেন জাস্ট মান বসাই দেখি আমরা। এখানে এন আয়ুষ্কাল দেওয়া ছিল 10, মাইনাস ব্র্যাকেট দিয়ে টি মানে হচ্ছে টাইম, কত সময়। এই দেখেন অষ্টম বর্ষে অবচয়ের পরিমাণ কত হবে, তাহলে এখানে টি এর মানটা হচ্ছে অষ্টম, অর্থাৎ 8 নাম্বার বছরের অবচয় বের করতে বলছে। তাহলে টি এর মান হবে হচ্ছে 8 মাইনাস হচ্ছে 1, এই হলো আমাদের মান। 10 মাইনাস ব্র্যাকেটে 8 মাইনাস 1। ওকে, খেয়াল করে দেখেন পজিশন কি লিখছেন আমি বুঝতে পারি নাই, এক্সাম টাইমে ম্যানেজ করতে পারি নাই। ওকে, হোয়াট এভার, নিজেরা অথবা কথা বলতেছেন, বলেন অঙ্ক সমাধান করেন। হ্যাঁ, সুখ দুঃখের কথাবার্তা আসা উচিত, যে কি কারণে গত বছর চান্স হয় নাই, কি ভুলটা ছিল পরীক্ষার হলে, কোথায় কি ভুল ত্রুটি করছেন, এগুলো জাস্ট সেলফ অ্যাসেসমেন্ট থাকাটা জরুরি। সেলফ অ্যাসেসমেন্ট থাকলে এই বছরে এই ভুলগুলো আর হবে না। নিজের ভুলগুলো বুঝতে পারাটা বা খুঁজে বের করতে পারাটা, এটাও বিশাল সার্থকতা। এখানে মান কত হয়, অবশিষ্ট বছরের মান কত হয়, 8 থেকে 1 বিয়োগ করলে কত আসবে, 7। আর 10 থেকে যদি আপনি 7 বাদ দেন, 10 থেকে 7 বাদ দিলে কত আসবে, 3। তাহলে অবশিষ্ট বছরের মান হবে হচ্ছে 3। অবশিষ্ট বছরের মান বের করলাম 3। আরেকটা যেটা বের করব সেটা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি। একটু আমার সাথে সাথে করে নেন, বর্ষ সংখ্যার সমষ্টি বের করার সূত্র আমরা শিখছি একটু আগে, এন ব্র্যাকেট দিয়ে হচ্ছে n+1 আর ডিভাইডেড বাই হচ্ছে 2, n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, এই একটাই সূত্র। জাস্ট মান বসাই এখানে, n এর মান দেওয়া ছিল কত, 10, ব্র্যাকেট দিয়ে হচ্ছে 10 যোগ হচ্ছে 1 আর ডিভাইডেড বাই হচ্ছে 2। খেয়াল করেন এখানে মান কত হয়, মুখে মুখে করা যাবে, এক লাইনে মুখে মুখে আমরা করতে পারি। আমরা 10কে 2 দ্বারা কাটলে কত পাবো, এখানে 5, আর ব্র্যাকেটের মধ্যে 10 আর 1 তো যোগ 11, তাহলে 5 11 কত হবে, 55। সমষ্টির মান হবে হচ্ছে 55, বর্ষ সংখ্যার সমষ্টির মান হবে হচ্ছে 55, আর অবশিষ্ট বছরের মান হবে হচ্ছে 3। দেখেন এই মান দুইটা আপনি বের করা বুঝছেন কিনা,
এই মান দুইটা নিজে নিজে করতে পারছেন কিনা দেখেন, এই মান দুইটা নিজে নিজে করতে পারছেন কিনা আমাকে বলেন। আসেন এবার অঙ্কটা শেষ করি। অঙ্কের মধ্যে আমরা বের করব হচ্ছে অবচয়। অবচয় বের করব কিভাবে খেয়াল করে দেখেন, আমি উপরের অংশটা একটু মুছে দেই, জাস্ট অবচয়ের পরিমাণটা নির্ণয় করব। অবচয়ের পরিমাণটা নির্ণয় করব কিভাবে বোর্ডে খেয়াল করে দেখেন। বর্গসংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় বের করব। অবচয় বের করার জন্য, অবচয় বের করার জন্য এই যে 55,000 টাকা অবযোগ্য মূল্য ইনটু ছোট্ট করে দাগ দিয়ে উপরে অবশিষ্ট বছরের মান হচ্ছে 3 আর নিচে বর্গসংখ্যা সমষ্টির মান হচ্ছে 55। শুধু এই লাইনটা মনোযোগ দিয়ে বুঝেন, এই লাইনটা মনোযোগ দিয়ে বুঝেন, আপনার অঙ্ক এখানেই শেষ। অবচয়ের পরিমাণ হচ্ছে 55,000 অবযোগ্য মূল্য ইনটু উপরে 3 হচ্ছে অবশিষ্ট বছর আর 55 হচ্ছে বর্গসংখ্যা সমষ্টি। তাহলে কাটাকাটি করলে মান কত হয়, 55,000 55 দিয়ে ভাগ করলে 1000 আর 3 দিয়ে গুণ দিলে আমাদের অঙ্কের সঠিক উত্তর হবে হচ্ছে 3,000 টাকা। অবচয়ের পরিমাণ সঠিক উত্তর হবে হচ্ছে 3,000 টাকা। 3,000 টাকা, এই যে অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার বি। সঠিক উত্তর হবে হচ্ছে বি নাম্বার অপশনে। 3,000 টাকা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। 3,000 টাকা অ্যান্সার। অবশিষ্ট বছর বের করা এটা আপনাকে পারা লাগবে, বর্গসংখ্যা সমষ্টি এটা বের করতে পারা লাগবে। যত দ্রুত আপনি তাড়াতাড়ি করতে শিখবেন, মুখে মুখে ক্যালকুলেশন করতে শিখবেন, তত আপনার জন্য পরীক্ষার হলে অঙ্ক মিলাইতে সুবিধা হবে। সো এই অঙ্কগুলো অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক, আজকের ক্লাসের শেষ অঙ্ক, কোশ্চেন নাম্বার 12। এটা দিয়ে আমরা শেষ করব। 12 নাম্বার কোশ্চেন, 12 নাম্বার কোশ্চেন দিয়ে আমরা শেষ করব। ওকে, আপনারা আমাদের পরবর্তী আগামীকালকে ঠিক 8টা 10-এ হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট বিষয়ের ক্লাস আছে। যারা অ্যাকাউন্টিং ক্লাস করতেছেন, আগামীকালকে আপনাদের জন্য এই একই সময় 8টা 10-এ ম্যানেজমেন্ট ক্লাস থাকবে। আবার ম্যানেজমেন্ট ক্লাসের পরের দিন আবার অ্যাকাউন্টিং ক্লাস থাকবে। আপনারা একটু কমেন্টে যারা আছেন উপস্থিত, তারা একটু কমেন্টে লিখে জানাবেন আপনারা অ্যাকাউন্টিং এর কোন টপিকের উপরে ক্লাস চান, কোন টপিকের উপরে ক্লাস হলে আপনাদের জন্য সুবিধা হয়। একটু কমেন্টে যার যার মতো করে নামটা লিখে যান, টপিকের নাম লিখে যান, যে পরবর্তী অ্যাকাউন্টিং ক্লাসে আপনি কোন টপিকটা শিখতে চান, কোন টপিক জানতে চান, একটু কমেন্ট করে লিখে জানান। আসেন লাস্ট কোশ্চেনটা করি আমরা। এইটা এই দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসছিল, জগন্নাথের পরীক্ষার প্রশ্ন। এখানেও পঞ্চম বছরের অবচয় বের করতে বলছে। দেখেন পঞ্চম বছরের অবচয় কত, তাহলে ব্যবহৃত সময় টি, টি সমান সমান মান কত 5, টি এর মান হচ্ছে 5। এই যে বলছিল আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, আনুমানিক আয়ুষ্কালকে কি দ্বারা প্রকাশ করা হয়, এন। তাহলে এন এর মান কত 10 আর টি এর মান কত পাইলাম 5। 2,50,000 টাকায় সম্পত্তি ক্রয় করছে আর ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 30,000। ক্রয় মূল্য 2,50,000, ভগ্নাবশেষ কত 30। তাইলে 2,50,000 থেকে 30,000 বাদ দেন, ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে পাবেন কত টাকা, 2,20,000 টাকা। 2,20,000 টাকা হচ্ছে আপনার অবচয়যোগ্য মূল্যের পরিমাণ। 2,20,000 টাকা, এর সাথে আমরা গুণ দিব, এর সাথে গুণ দিব, উপরে আসবে কিসের মান, উপরে আসবে হচ্ছে অবশিষ্ট বছর। একটু খেয়াল করি স্যার, অঙ্কটা আমার সাথে সাথে করে নেন। লাস্ট অঙ্ক, অবশিষ্ট বছরের মানটা আসবে হচ্ছে উপরে আর নিচে আসবে কোনটা, নিচে থাকবে হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি। এই দুইটা মান যত দ্রুত আপনি বের করতে শিখবেন, তত আপনি এই অঙ্কটা তাড়াতাড়ি সমাধান করতে পারবেন। আপনার প্রথমে উপরে অবশিষ্ট বছর আর নিচে হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি। আমার সাথে সাথে করে দেখেন আমরা পারি কিনা। অবশিষ্ট বছর বের করার জন্য সূত্র এন মাইনাস ব্র্যাকেট দিয়ে টি মাইনাস 1। এখানে যদি আমরা মান বসাই, এন আয়ুষ্কাল ছিল 10 বছর, মাইনাস ব্র্যাকেটে টি ব্যবহৃত সময়, যততম বছরের অবচয় বের করতে বলছে পঞ্চম বছর অর্থাৎ 5। তাহলে 5 মাইনাস হচ্ছে 1, 5 থেকে 1 বিয়োগ করলে হয় 4 আর 10 থেকে 4 বিয়োগ করলে, 10 থেকে 4 বিয়োগ করলে কত আসবে 6। তাহলে অবশিষ্ট বছরের মান হবে হচ্ছে 6, অবশিষ্ট বছরের মান হবে হচ্ছে 6। আর লাস্ট বের করি আমরা বর্ষ সংখ্যার সমষ্টি, এর যেটা সূত্র এন ব্র্যাকেট দিয়ে হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে যদি আমরা মান বসাই, আয়ুষ্কাল এন এর মান দেওয়া ছিল কত 10, এই 10 ব্র্যাকেট দিয়ে 10 যোগ 1 ডিভাইডেড বাই 2। দেখবেন ম্যাক্সিমাম বর্ষসংখ্যা সমষ্টি পদ্ধতিতে এইটাই আসে, 10 বছরটাই বেশি দেওয়া থাকে। এর আমাদের মুখস্থ, 10 আর 1 যোগ করলে 11, 2 দিয়ে 10 কাটলে 5, 5 11 55। তাহলে 55 হচ্ছে আমাদের বর্ষ সংখ্যার সমষ্টি। এটা আমাদের অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে, পরীক্ষার হলে তো এটা করার দরকার নাই।
যখনই আপনি দেখবেন যে আয়ুষ্কাল 10, তার মানে বর্ষসংখ্যা সমষ্টি কত হবে? 55। ওকে, আসেন মান বসায় ফেলি। নিচে লিখলাম হচ্ছে 55, তাহলে অবশিষ্ট বছরের মান হচ্ছে 6 আর বর্ষসংখ্যা সমষ্টির মান হচ্ছে 55। এবার ক্যালকুলেশন করলেই আপনার অঙ্কের অ্যান্সার চলে আসবে। একটু দ্রুত যার যার খাতায় ক্যালকুলেশন করেন 2,20,000-কে 55 দিয়ে ভাগ করেন, আর এটাকে গুণ করবেন হচ্ছে 6 দিয়ে। 2,20,000-কে 55 দিয়ে ভাগ আর 6 দিয়ে গুণ। একটু ক্যালকুলেশন করে আমাকে জানান মানটা কত হয়। আমরা 55 দিয়ে যদি 2,20,000-কে ভাগ করি, 55 দিয়ে যদি আপনি 220-কে কাটেন, খেয়াল করেন 55 দিয়ে 220-কে কাটলে যাবে হচ্ছে 4 বার। 55-কে 4 বার যদি গুণ দেন, 55 আপনি 50 ধরে হিসাব করেন, 50-কে 4 বার গুণ দিলে কত? 200। আর 5-কে 4 দিয়ে গুণ দিলে কত? 4 5 20। তাহলে 55 দিয়ে 220-কে কাটলে কত হয়? 4। আর থাকবে 3টা শূন্য, তার মানে হচ্ছে 4000। এবার 4000-কে আপনি 6 দিয়ে গুণ দেন, 4 6 কত হইলো? 24,000 টাকা। তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার হবে হচ্ছে 24,000 টাকা। দেখেন আপনার সাথে আমার সাথে উত্তর মিলছে কিনা। সঠিক উত্তর হচ্ছে 24,000 টাকা হবে কোশ্চেনের অ্যান্সার। 24,000 টাকা করতে পারছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানান। সঠিক উত্তর হলো 24,000 টাকা, এবং দেখেন আপনারা বুঝছেন কিনা। আর যেহেতু ক্লাস প্রায় শেষের দিকে, একটু শেষ মুহূর্তে কমেন্ট করে জানাবেন যে পরবর্তী এই বিষয়ের পরবর্তী অ্যাকাউন্টিং ক্লাস কোন টপিকের উপর হলে আপনাদের জন্য সুবিধা হয়। আর যারা যারা সেকেন্ড টাইম ব্যাচে অলরেডি এনরোল করে ফেলছেন, তারা তো নিয়মিত ফ্রি ক্লাস পাচ্ছেনই। আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস থাকবে হচ্ছে 16 তারিখ, আর 17 তারিখ থেকে পেইড ব্যাচের ক্লাসগুলো কিন্তু আর এরকমের ফ্রি পাওয়া যাবে না। ফ্রি ক্লাসে আমরা যা পড়াচ্ছি, পেইড ব্যাচে অবশ্যই তার চাইতে আরেকটু বেশি, আরেকটু ডিপ থাকবে অবশ্যই আপনাদের জন্য। সো যারা যারা এখনো ভর্তির চিন্তা ভাবনা করতেছেন, আর্থিক সমস্যা অনেকের থাকতেই পারে। আর্থিক সমস্যা যদি কারো থাকে, যদি কারো ফ্যামিলিগত বিষয়ে কোনো প্রবলেম থাকে, একটু আমাদের সাথে কমিউনিকেশন করেন। আমাদের যে মেন্টররা আছেন তাদের সাথে একটু যোগাযোগ করেন, তাদের কাছে একটু বুদ্ধি পরামর্শ নেন। আর্থিক সীমাবদ্ধ থাকলে সেখান থেকে ছাড় দেওয়ার ব্যবস্থা অবশ্যই আমরা করব। বাট আমরা চাই যে আপনি গত বছর লেখাপড়া করে যদি কোনো কারণবশত আপনার পছন্দসই বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে থাকেন, তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়বেন না এমনটা তো কখনোই হবে না। আপনি ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া আপনার অধিকার। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ যেখানে যেখানে আছে, অবশ্যই আপনার ট্রাই করা উচিত। আর দ্বিতীয়বার যদি আপনি ট্রাই করতে চান, আমরা আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর জন্য যতটুকু চেষ্টা, সেটা আমরা ইনশাল্লাহ করব। খেয়াল করে দেখেন, আমি কথাটা বলছি আপনার যোগ্যতা অনুযায়ী। আপনার যদি জিপিএ থাকে 3.5, তাহলে আমি আপনাকে যতই টানা হেঁচড়া করি, আপনাকে দিয়ে খুব ভালো মানের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানো ডিফিকাল্ট। বাট যদি আপনার জিপিএ একটু বেশি থাকে, আপনার 5 থাকে, 4.9 থাকে, তাহলে তাকে নিয়ে বেশি ট্রাই করা সম্ভব। তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী এবং আপনার পরিশ্রম অনুযায়ী, আপনি সারাদিন শুয়ে বসে কাটাইলেন, লেখাপড়া করলেন না, আরেকজন কষ্ট করে লেখাপড়া করলো, তার চান্স আর আপনার চান্স অবশ্যই পার্থক্য হবে। সো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে প্রকৃত মেধাবীদের মূল্যায়ন হয়। গত বছর যে কোনো কারণবশত আপনি আপনার মেধার স্বাক্ষর রাখতে পারেন নাই, এই বছর জান প্রাণ দিয়ে যদি আপনি চেষ্টা করেন আর যদি আমাদের গাইডলাইনটা মেনে চলেন, অবশ্যই ইনশাল্লাহ আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার পরিশ্রম অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয় এবছর হবেই। সকলের জন্য শুভকামনা থাকলো। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আগামীকালকে ম্যানেজমেন্ট ক্লাস থাকবে, আর তারপরে আবার কিছু অ্যাকাউন্টিং এর ফ্রি ক্লাস থাকবে ইনশাল্লাহ। পরবর্তী আবার কোনো ক্লাসে আপনাদের সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।